প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস এম আকাশ। আপনারা জানেন যে কয়েকদিন ধরে যে বিষয়টা বেশ আলোচনা হয়ে আসছিল, যে সাংবাদিক রোজিনাকে যে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলায় তিনি কারাগারে ছিলেন, তিনি শেষ পর্যন্ত মুক্ত হয়েছেন, জামিনে মুক্ত হয়েছেন। এবং এই যে গত এক সপ্তাহ ধরে সাংবাদিকদের যে আন্দোলন এবং শেষ পর্যন্ত তিনি মুক্ত হলেন, এবং বাংলাদেশে সাংবাদিকতার উপরে এটা কতটা আঘাত বা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে এটা কতটা প্রতিবন্ধকতা এবং যে মানসিকতা, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি বা আমাদের যে গণমাধ্যম, সেটা কতটা গণমাধ্যম, নানাবিধ বিষয় আমরা আসলে আলোচনা করার চেষ্টা করব আজকে এই প্রেক্ষাপটে। আমাদের সাথে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি; শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন; এবং আরও আছেন ডক্টর শামীম রেজা, প্রফেসর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি সিনিয়র সাংবাদিক, এই আন্দোলনের সাথে আপনিও ছিলেন। প্রথম আলোর যে সিনিয়র সাংবাদিক, তিনি জামিনে মুক্ত হয়েছেন শেষ পর্যন্ত। তো সাংবাদিকদের দাবি ছিল যে মামলা শুধু জামিনে মুক্ত নয়, মামলা প্রত্যাহারও করতে হবে। তা আমরা কি এই প্রত্যাশা করতে পারি, বা আপনারা কি মনে করেন যে এর পরেই মামলাটা প্রত্যাহার হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই রোজিনার মুক্তিতে আমি স্বস্তি প্রকাশ করছি, সন্তোষ প্রকাশ করছি। এবং এই যে তাকে 6টা দিন আটকে রাখা হলো, আমি মনে করি তার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। প্রথমে আপনি দেখেন, যেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে, সেই আইনটাই কিন্তু নাগরিকের জন্য প্রযোজ্য নয়। সাংবাদিক নাগরিকের হয়ে কাজ করে, সুতরাং তার বেলায় এটি প্রযোজ্য নয়। গুপ্তচর বিদ্যা, এসপিওনেজ এবং যে বলা হয় যে তথ্য পাচার, এই দুটোই কিন্তু তাদের জন্য প্রযোজ্য যাদের কাছে তথ্য থাকে, তারা তথ্য কিভাবে ডিসক্লোজ করবে সেই অনুযায়ী। সুতরাং এই আইনটা প্রথম দিকে আইনজীবীরা বলেছেন যে আইন তার প্রতি, এবং এই সময় তার সাথে যে আচরণ করা হয়েছে, সচিবালয়ে 5.5 ঘন্টা 6 ঘন্টা আটকে রাখা হয়েছে, এটি তার উপর একটা আমলাতান্ত্রিক নিপীড়ন এবং একই সাথে আমি বলবো হেফাজতে নির্যাতন, কারণ তখন তিনি তাদের হেফাজতে ছিলেন। এই জায়গা থেকে আমি বলবো যে তার মামলা প্রত্যাহার হওয়া উচিত, এবং একই সাথে যারা এই জন্য দোষী, একটি তদন্ত কমিশন গঠন করে সেই ব্যবস্থা নেওয়া উচিত। আমি আন্দোলন চলাকালীন সময় দুটো কথা বলেছিলাম। একটা হলো যে মানবাধিকার কমিশন আছে বাংলাদেশে একটি, তারা একটি তদন্ত করুক কি হয়েছিল সেদিন। বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে যে শুধু আমি রোজিনাকে আটক করলাম, তারপরে দাবির মুখে ছেড়ে দিলাম, তা নয়। আসলে সে কি করেছিল, তার প্রতি কী আচরণ করা হয়েছিল, এবং তিনি কি আসলে নিয়ে যেতে চেয়েছিলেন, যেটার কারণে তার সাথে এটা করা হলো, সেটি আমরা জানতে চাই। একই সাথে জানতে চাই এই যে আমলারা অথবা সরকারি কর্মকর্তারা, তারা কি তাদের আচরণবিধির মধ্যে থেকেছেন? যদি তারা তাদের আচরণবিধি ভঙ্গ করে থাকেন, তাহলে শাস্তিটা কি? তাদের জন্য তো সাজা প্রযোজ্য আছে। এই পুরো বিষয়টা আমি মনে করি যে মানবাধিকারের জায়গা থেকে মানবাধিকার কমিশন একটি কমিশন তদন্ত করতে পারে, এবং সেটার মাধ্যমে আসলে প্রকৃত তথ্যটা উঠে আসতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমি শরীফুজ্জামান শরীফ, আপনি যদি একটু বলেন যে একজন সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসাবে এই বিষয়টাকে সৈয়দ ইশতিয়াক রেজা বললেন, শুধু জামিনে মুক্ত বা তার মামলা প্রত্যাহার নয়, কিন্তু মন্ত্রণালয়ের যে আচরণ, এই বিষয়টাকে এর পরবর্তীতে কি করা যেতে পারে, তাদেরকে দায়বদ্ধ করা? দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং অন্য আলোচকদেরকে ধন্যবাদ। এই ইস্যুতে গত 3 দিন ধরে আমি বেশ কয়েকটি প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে, শারীরিকভাবে অংশগ্রহণ করেছিলাম, এবং সেই জায়গাগুলোতে আমি 2-1টি কথা বলেছি। আমি আপনার প্রশ্নের সাথে তার মিল খুঁজে পাচ্ছি। প্রথম জায়গাটি হচ্ছে যে আমি এই আচরণের জন্য শুধুমাত্র একটা মিনিস্ট্রিকে দায়ী করব না। আমার কাছে মনে হয়েছে নাগরিক হিসাবে অথবা একজন অবজারভার হিসাবে বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যেই তার কার্যক্ষমতা হারিয়েছে। তাদের কাছে নাগরিকের যে দায়িত্ব, প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারছে না। এই সময়কালের মধ্যে নানা রকমের চাপ, সংকীর্ণ পরিবেশ উপেক্ষা করে গণমাধ্যম কতগুলো দায়িত্ব পালন করছে, এবং তারা অপ্রিয়, রাষ্ট্রের কাছে অপ্রিয় কতগুলো তথ্য সেইগুলো মানুষের সামনে তুলে ধরছে। সেই কারণে সামগ্রিকভাবে গণমাধ্যমের প্রতি একটি রাগ বা বিরাগ তাদের রয়ে গেছে। আমি জাস্ট একটা উদাহরণ দিব। 2017 সালে চট্টগ্রামে আমার খুবই প্রিয়, অসম্ভব রেসপেক্ট করি আমি যে কয়েকজন পলিটিশিয়ানকে, তার মধ্যে একজন প্রয়াত মহিউদ্দিন চৌধুরী। আমি আবার বলি যে আওয়ামী লীগের নেতাদের মধ্যে যাদেরকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, তার মধ্যে একজন
মহিউদ্দিন চৌধুরী, তার কুলখানিতে একটি পদদলিত হয়ে 11 জন মানুষ মারা গেলেন। আপনি ঢাকায় একটি অনুষ্ঠানে, একটি দৈনিক পত্রিকা প্রথম আলো, তার একটি আয়োজনে একজন কিশোর মারা গেলেন। দুটোই অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুটোই দুঃখজনক ঘটনা, এবং দুটোই পরিকল্পিতভাবে করা হয়েছে আমি সেটি মনে করি না। আপনি চট্টগ্রামের ওই ঘটনার পর ইউডি মামলা করলেন, অপমৃত্যুর মামলা করলেন, আর ঢাকায় প্রথম আলোর অনুষ্ঠানে আপনি তাদের বিরুদ্ধে হত্যা মামলা করলেন। তার মানে হলো আপনি যখন স্পেস পাচ্ছেন, আপনি যখন স্কোপ পাচ্ছেন, তখন মিডিয়াকে একটা ঘষা দেওয়ার একটি প্রবণতা আছে। আমি মনে করি যে রোজিনা ইসলাম কি করতে গিয়েছিলেন, দুর্নীতি বিরোধী কতগুলো রিপোর্ট তিনি করেছিলেন। ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাইপিস্ট আফজাল দম্পতির সম্পদের পরিমাণ 1,500 কোটি টাকা। সেখানের একজন গাড়ি চালকের ঢাকায় 28টি বাড়ি আছে। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো রোজিনা বা XYZ দেয়নি। এই তথ্যগুলো এসেছে দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে। আপনি জাতীয় সংসদে সরকারের মন্ত্রী, সরকারের পার্টনার ছিল মুজিবুল হক চুন্নু, তিনি বলেছেন, আমার নিজের কানে শোনা, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 3টি ওয়েবসাইটের জন্য 6 কোটি টাকা বিল করা হয়েছে। আচ্ছা, 2টো সফটওয়্যারের জন্য 55 কোটি টাকা বিল করা হয়েছে। আমি শেষ করছি এইখানে। তার মানে হচ্ছে যে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো মিন করে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতগুলো অনিয়ম, দুর্নীতি, অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ছিল। সেই তথ্যটি রোজিনা তুলতে গিয়ে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, এবং তারপরে তার যেভাবে চরিত্র হনন করা হয়েছে, আপনি যদি আমাকে সময় দেন তিনি আক্রোশের শিকার, তিনি রাষ্ট্রীয় আক্রোশের শিকার, এবং তার সাথে যে আচরণগুলি করা হয়েছে, এই সরকারের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমি সমালোচক, কিন্তু সরকারের তৈরি করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ওই আইনে তাদের বিরুদ্ধে মামলা করা যায়, সেই রকমের কাজ তারা করেছে। আবার আসবো আপনার কাছে ডক্টর শামীম রেজা, আপনি তো পর্যবেক্ষণ করছেন। আমাদের প্রশ্ন হলো যে এই যে মন্ত্রণালয়ে রোজিনার সাথে যে আচরণ, এটা আসলে এই পর্যায়ে মানে একজন সাধারণ একজন কর্মকর্তাও না, সে হয়তো একজন সিনিয়র সাংবাদিককে যেভাবে আমরা ভিডিওতে দেখেছি, যেভাবে তার সাথে আচরণ করা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে, তারপর মামলা দেয়া হলো যে মামলাটা তার জন্য প্রযোজ্যই নয়, এবং সৈয়দ ইশতিয়াক রেজা বলেছেন যে কতগুলো মানবাধিকার বিষয় তার সাথে তার দেখা উচিত যে এইগুলো। আপনি এটাকে কিভাবে পর্যবেক্ষণ করেন? শুরুতে আমিও সন্তোষ প্রকাশ করি যে রোজিনা ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন, সেটাই সবার প্রত্যাশা ছিল, দাবি ছিল। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন আমরা তো আইনের ব্যাখ্যা দিতে পারি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে পারি, কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে সরকার সহ সবার পর্যবেক্ষণে আনা দরকার, যে সচিবালয় হলো এই প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি মাঠ পর্যায়ে যেখানেই দায়িত্বে থাকেন না কেন সরকারি কর্মকর্তা হিসেবে, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা হচ্ছে সচিবালয়, এবং সে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সরকারের সঙ্গে কাজ করে। আপনি আমি সরকারকে যত উপদেশ দিই না কেন, টেলিভিশন টকশোর মাধ্যমে যাই বলি না কেন, সেটা যতক্ষণ ফাইলভুক্ত না হবে, নথিভুক্ত না হবে, এর কিন্তু কোনো ওই অর্থ নেই, নীতি বাস্তবায়নের কোনো গুরুত্ব বহন করে না। তারা সেই কাজটি করেন। এরকম একটা জায়গায় আপনি কি মানদণ্ড আশা করেন? আপনি নিঃসন্দেহে খুব উঁচু মানদণ্ড আশা করেন। এই জায়গায় আমরা যে 3 জন আছি, আপনি সহ, আমাদের শিক্ষার্থী জীবন থেকে বহুবার এখানে যেতে হয়েছে। আমরা আজকে বলতে পারি নাম উল্লেখ না করে, পরবর্তীতে বড় জাতীয় নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আরও গুরুত্বপূর্ণ পদে গেছেন, কিন্তু তখন বিরোধী দলে এমন অনেককে ওই ধরনের কক্ষে আমরা বসে থাকতে দেখেছি। আমরা হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে বা অন্য কোনো যুবনেতা হিসাবে কোনো কাজে গেছি, সাথে দেখা হচ্ছে যে হয়তো পূর্বে মন্ত্রী ছিলেন, আবার পরবর্তীতে তারা আবার মন্ত্রী হয়েছেন, বসে আছেন ওই মুহূর্তে হয়তো কোনো কাজে গেছেন, তার এলাকার একটা কাজে। আমরা লক্ষ্য করেছি যে সচিবের কক্ষ থেকে চা পাঠানো হচ্ছে, বিস্কিট পাঠানো হচ্ছে, নাম প্রায় মুখের কাছে চলেই আসে, তবু সম্বরণ করছি যে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আবারও পরবর্তীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, তাকে সেটুকু সম্মান দেখানো। হয়তো ওই মুহূর্তে তার কোনো অফিস নাই বা রাজনৈতিক কোনো পদ নাই। আমি কথাটা বলবার রাখা সেটাই চেষ্টা করছি যে এই সামগ্রিক সমঝোতার ভিত্তিতেই কিন্তু তৈরি। সাংবাদিক যাচ্ছেন তো নতুন না, এদেশে তো সাংবাদিকতা 47 সাল থেকেই হচ্ছে, 71 সালের আগে হচ্ছে, 71-এর পরে হচ্ছে। সাংবাদিক তো সচিবালয়েই যান, এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য, তখন তো তথ্যাধিকার আইনও ছিল না এই ধরনের, এখন তো সুরক্ষার অনেক আইন আছে, তথ্য প্রাপ্তির আইন আছে, তখন তাও ছিল না। অর্থাৎ আপনি একটা অ্যামিকেবলি একটা সম্পর্ক সবসময় কিন্তু মেনে চলতেন, সেই সম্পর্কের ভিত্তিতে গোলযোগটা আপনি এড়াতেন। আজকে এমন কি ঘটে গেল যে সেই এতদিনের দশকের পর দশক গড়ে ওঠা যে সম্পর্ক,
যে আস্থার জায়গা, সে আস্থার জায়গাটা ভেঙে পড়লো। এখনো তো অনেক পুরনো অবসরপ্রাপ্ত বা সাবেক সচিবরা বেঁচে আছেন, তারা এখনো টেলিভিশন টক শোতে আসেন, লেখেন, বলেন, অনেকে মন্ত্রী হয়েছেন, বড় বড় দায়িত্বে গেছেন। কই তাদের কারোর ক্ষেত্রে তো আমরা এই ধরনের ঘটনা শুনিনি। তারা যখন ডিসি সাহেব হিসেবে দায়িত্ব পালন করেছেন, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা তো এই ধরনের খুব বেশি ঘটনা শুনিনি। না, কিন্তু এটা তো আমরা জানতে চাই এমন কি ঘটলো এখন। তাহলে এটাই সম্ভবত দাঁড়িয়েছে যে এমন কিছু বিষয় তৈরি হচ্ছে যে যেখানে রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করার একটা মৌকা বা একটা সুযোগ কেউ না কেউ নিচ্ছেন। এই আলোচনাগুলোর সরকারকে বা রাষ্ট্রপক্ষকে এইভাবেই গ্রহণ করতে হবে। দেখুন, আপনি যে কথাটি বলছিলেন যে একটা আইন, যে আইনে মামলা দেওয়া যায় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, তাও দায়িত্বপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, সেই মামলাটা আপনি ওই কাঠামো ভেঙে এসে বাইরের আরেকজনের বিরুদ্ধে দিচ্ছেন। যেখানে দিচ্ছেন সেখানে জনস্বার্থ একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি 11 সালে যে আইনটির কথা বলছেন, যেটা হুইসেল ব্লোয়ার অ্যাক্ট পুরোপুরি না, কিন্তু হুইসেল ব্লোয়িং অ্যাক্টের মতো, সেটা যে জনস্বার্থে এই ধরনের তথ্য যদি উন্মুক্ত হয় তার একটা গ্যারান্টি ক্লজ সেখানে দেওয়া হচ্ছে। তথ্য অধিকার তো আরো আগের আইন, 11 আইনটা আমাদের জোরে সোরে বলা উচিত। সেটা কিন্তু দুপক্ষকে সুরক্ষা দেয়, যে অফিস তথ্য দিচ্ছে তাকেও সুরক্ষা দেয় এবং যে নিচ্ছে তাকেও একটা সুবিধাজনক অবস্থানে রাখে। তাহলে কি আর ওই 1923 সালের আইনটা ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা থাকে? এখানে আপনি করেননি। আমি এটাও একটু যোগ করি যে দপ্তরগুলোর জন্য আইনটা করা হয়েছিল কলোনিয়াল টাইমে, সেটা কি স্বাধীন বাংলাদেশ ওই দপ্তরের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত কিনা? অর্থাৎ আমি বলছি যে ব্রিটিশ কলোনিয়াল সময়ে এই আইনটি করা হয়েছিল, আপনি আমি যদি সরকারি কর্মকর্তা হই ওই জিনিসগুলো ঠেকানোর জন্য, এই সময় পার হয়েছে, পাকিস্তান আমল পার হয়েছে, স্বাধীন বাংলাদেশে আমরা 50 বছর উদযাপন করছি, তখন আমি এটাও প্রত্যাশা করি না যে সরকারি কোনো কর্মকর্তার ক্ষেত্রে ওই আইনটা প্রয়োগ করা হোক। সৈয়দ ইশতিয়াক রাজা, ডক্টর শামীম রেজা যেটা বলছিলেন, এই যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, এই অ্যাক্টটার কথা তো আমরা সাংবাদিকরা বা জনগণ আসলে ভুলেই গিয়েছিল। তার কারণে এর পরে এতগুলো আইন তৈরি হয়েছে, আপনার কি বলে তথ্য অধিকার আইন বা ডিজিটাল সিকিউরিটি আইন, যেটা এই অনেকগুলো আইন তৈরি হয়েছে। কিন্তু এই আইনটা সেই আইন যে আইনটা সাংবাদিকরা কালো আইন বলছেন, যে এই আইনটা আসলে এখনও প্রযোজ্য কেন, দরকার আছে কেন? এক, আরেকটা হলো যে আপনি সাংবাদিক হিসেবে দীর্ঘদিন আপনি সিনিয়র সাংবাদিক, যে অনুসন্ধানী সাংবাদিকতা করতে যেয়ে যদি রোজিনার উদাহরণটা আমরা নিই, যে তিনি যদি ওই কোনো দপ্তর থেকে কারো সহায়তায় যদি কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করে থাকেন, সেটা কি অনুসন্ধানী সাংবাদিকতার নীতি নৈতিকতার মধ্যে থাকে কিনা, বা এটা চর্যবৃত্তি বা এই ধরনের হবে কিনা বা না? দেখেন, অনুসন্ধানী সাংবাদিকতা সম্পর্কে বলা হয় বাই ব্যাগ স্টিল। হয় তুমি তথ্য মানে কিনে ফেলো, না তো কারো কাছ থেকে ভিক্ষা করে আনো, কিংবা তুমি চুরি করো। এটা হলো পপুলার। কিন্তু তাই বলে সরাসরি চুরির পক্ষে সাফাই গাইতে বলা হয়নি বা চুরি করতে বলা হয়নি। এটা একটা উপমা অর্থে ব্যবহার, মানে সংগ্রহ করো, মানে তথ্যটা সংগ্রহ করো। রোজিনা যে আমরা এখনো জানি না, এটা তো একতরফা আমরা শুনছি রোজিনা চুরি করেছেন, কিন্তু রোজিনা তো অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন তাকে তথ্যটা একজন দিয়েছে এবং এটাই ঘটে সাধারণত। আমার ধারণা রোজিনাকে তথ্যটা কেউ দিয়েছে তিনি কনফার্ম হওয়ার জন্য, যেটা আমাদের সাংবাদিকের কাজ, কোনো একটা তথ্য পাওয়ার পরে এটা আরো নিশ্চিত হওয়ার জন্য একজনের কাছে তিনি গিয়েছিলেন এবং সেখানে সম্ভবত তিনি ট্র্যাপ বা ফাঁদের মধ্যে পড়েছেন, তারা তাকে রুমের মধ্যে রেখে কাজটা করেছেন। ইভেন যদি আমি মনে করি যে রোজিনা সত্যি সত্যি তথ্য ছবি তোলার চেষ্টা করেছে, ছবি তুলেছে, আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমি রোজিনাকে কোনো দোষারোপের জায়গা দেই না, এই কারণে যে বাংলাদেশে তথ্য দেওয়ার কোনো সংস্কৃতি নেই। আমেরিকাতে একটা আইন আছে, সানশাইন ল। এই আইনের অধীনে যে কোনো সাংবাদিক যে কোনো তথ্য পেতে পারেন, কিছু ক্লাসিফাইড এনক্রিপশন। আমাদের তো তথ্য অধিকার আইন আছে। তথ্য অধিকার আইন কিন্তু নাগরিকের জন্য, সাংবাদিকের জন্য না, সকলের জন্য। সুতরাং এই মিস্টেকটা সবাই করছে যে না, সাংবাদিকরা বুঝি তথ্য অধিকার। তথ্য অধিকার আইনটার স্পিরিটটা ভালো, অর্থাৎ তথ্য দেয়ার একটা সংস্কৃতির কথা বলা হচ্ছে, কিন্তু তথ্য অধিকার আইনে যদি আপনি যান, কিন্তু সরকারি কর্মকর্তার মানসিকতার মধ্যে যদি অফিশিয়াল সিকিউরিটি অ্যাক্ট বসে থাকে, বলছি তথ্য অধিকার আইনের মধ্যে বলা আছে, এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের প্রসঙ্গ সাংবাদিকরা আমরা তখন তুলেছিলাম যে আপনি তথ্য অধিকার আইন করছেন, এদিকে তো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট রয়ে গেছে। তখন ওই আইনে পরিষ্কার করে বলা আছে যে এই আইনের বেলায় অন্য কোনো আইন প্রাধান্য পাইবে না, তার অর্থ তথ্য অধিকার আইনের প্রাধান্য পাবে না। কিন্তু 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশের সময়
তার মোড়কে কিন্তু তথ্য অধিকার আইনটাকে ফিরিয়ে আনা হয়েছে এবং আমরা কিন্তু বিরোধিতা করেছি। তখন আইনমন্ত্রী বলেছেন, একাধিক মন্ত্রী বলেছেন, তথ্যমন্ত্রী বলেছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে এটি প্রয়োগ হবে না, কিন্তু দেখেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটির প্রয়োগ হলো। আমাদের আমলাতন্ত্র কতটা পশ্চাৎপদ, কতটা উন্নয়ন বিরোধী এবং কতটা মনোজগতে উপনিবেশ সেটা প্রমাণ পাওয়া গেল এই আইন তারা প্রয়োগ করেছে একজন সাংবাদিককে হেনস্থা করার জন্য। যদি রাষ্ট্রীয় ক্লাসিফাইড কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে এটি ক্লাসিফাইড হিসেবে এনক্রিপ্টেড থাকার কথা, কিন্তু এটি সাংবাদিকের হাতে কেন অন্য কোনো কর্মকর্তা, দু একজন কর্মকর্তা ছাড়া কেউ জানবার কথা নয়, তাহলে সচিবের টেবিলে এটি পড়ে থাকবে কেন? সচিবের ব্যক্তিগত সহকারী টেবিলে এটা পড়ে থাকবে কেন? এটি তো এনক্রিপশন সিস্টেমের মধ্যে থাকার কথা। সেইটা যে থাকলো না, সেইটার জন্য কি বিভাগীয় কোনো মামলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে? যে খুবই রাষ্ট্রীয় ক্লাসিফাইড ডকুমেন্ট তোমার টেবিলে খোলা পড়েছিল, একজন বাইরের মানুষ সাংবাদিক ঢুকে ছবি তুলে ফেললো, এইটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা কিন্তু সেইটা কিন্তু দেখতে পাচ্ছি না। সেইটা বরং আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসল কথা হলো যে এই মুহূর্তে করোনাকালে আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে অস্বাস্থ্যকর প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তার অধীনস্থ বিভিন্ন দপ্তর পরিদপ্তর। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়ে অসংখ্য প্রতিবেদন হয়েছে, টেলিভিশনে, অনলাইনে, পত্রিকায়। রোজিনা ইসলামও কিন্তু একাধিক প্রতিবেদন করেছেন এবং তাকে কিন্তু কোনোটাতেই তাকে রিজয়েন্ডার দিতে পারে নাই কিন্তু। সুতরাং যেটি আমি বলবো, রোজিনার প্রতি একজনের ক্ষোভ ছিল, আক্রোশ, সেই আক্রোশে রেজার সাথে আমি একমত যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরকার একটি গোষ্ঠী আসলে এটার মাধ্যমে রাষ্ট্রের মুখোমুখি করেছে কিন্তু গণমাধ্যমকে তথা জনগণকে। জি, শরীফুজ্জামান শরীফ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, আমাদের যেহেতু এখনো করোনা পরিস্থিতি চলছে, তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে মানে একটা যখন কোনো ক্রাইসিস চলে বা দেশে যখন ক্রাইসিস চলে, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত, তখন স্বাস্থ্য মন্ত্রণালয় কতটা যোগ্য বা তারা কতটা দক্ষ সেটা তো তখন প্রমাণিত হয়। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে কতটা দক্ষ দেখলাম? আপনার খেয়াল আছে কয়েক বছর আগে যখন আমাদের চিকুনগুনিয়া শুরু হয়, মহামারী আকারে ছড়িয়ে পড়ছে, তখন স্বাস্থ্যমন্ত্রী বিদেশে পরিবার নিয়ে ঘুরতে যাবেন, ব্যাপক সমালোচনা হয়েছিল। অর্থাৎ গিয়েছিলেন না, তারপরে সম্ভবত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন বা কিছু। গত কয়েকদিন ধরে আপনি পররাষ্ট্রমন্ত্রীর যে স্টেটমেন্টগুলো যদি দেখেন, তিনি কিন্তু বারবার কন্ডেম করছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বহীনতার কারণে, তাদের অদক্ষতার কারণে আমরা এই জায়গাগুলোতে হোঁচট খাচ্ছি। এবং গত কয়েকদিন ধরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই চুক্তির মধ্যে গোপনীয়তার কিছু নেই, অথচ স্বাস্থ্যমন্ত্রী এসে এমনভাবে বলছেন মানুষ এখন টিকা দরকার, তার একটা ইমোশন রয়েছে। তিনি বলছেন যে এই সাংবাদিক যে তথ্যগুলো পাচার করতে চেয়েছিল সেটি যদি পাচার হয়ে যেত তাহলে রাশিয়ার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কই নষ্ট হয়ে যেত। অথচ আপনি রোজিনা ইসলামের কাছ থেকে জব্দকৃত তালিকায় যে 7টি নাম রয়েছে তার মধ্যে এই সংক্রান্ত কোনো কাগজ, এই সংক্রান্ত কোনো তালিকায় কিছুই নাই। তার মানে হচ্ছে আপনি সমগ্র জাতিকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন, একজন ব্যক্তির বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছেন, যেটা অনৈতিক, যেটা অন্যায়, এবং একজন মন্ত্রীর জায়গা থেকে সেটি করতে পারেন না। সেকেন্ড হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে এটি কিন্তু ওপেন সিক্রেট, বিভিন্ন জায়গায় আপনি ইন্টারনেটে সার্চ দিলে হাজার হাজার প্রমাণ পাবেন। এবং এই বিষয়টি শুধুমাত্র এখন বিষয়টি সেরকমের না, প্রত্যেকটি গভর্নমেন্টের সময় আপনি শুনবেন স্বাস্থ্য মন্ত্রণালয় কে চালায়, স্বাস্থ্যমন্ত্রী, তার বউ, তার ছেলে এবং জামাই মিলে স্বাস্থ্য মন্ত্রণালয় চালায়। এটি প্রত্যেকটা সরকারের আমলে ঘটে থাকে এবং সেটি এখন ঘটছে। আপনি দেখবেন যে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ওইখানের ইকুইপমেন্ট সাপ্লাইয়ের ব্যবসার সাথে জড়িত, স্বাস্থ্যমন্ত্রীর জামাই। আমি সব সরকারের সময়ের কথা বলছি, তারা এখানে একটি সিন্ডিকেট গড়ে তোলে। আপনি মন্ত্রণালয়, কৃষিমন্ত্রীর ছেলে মেয়ে মিলে মন্ত্রণালয় চালায়, আপনি এটি শুনবেন না। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে পলিটিক্সের জায়গা। আপনি যখন বাঁশের থেকে কঞ্চি বড় হয়ে যায়, এই আমলাতন্ত্র, আমি আবার বলি যে এইখানে আমরা রোজিনার পক্ষভুক্ত হয়েও বলছি না, আবার আমলা যারা তারা সবাই আমাদের শত্রু সেরকমের না। আমাদের বন্ধু বান্ধব অনেকেই আছেন এই সব জায়গায় কাজ করেন, কারো প্রতি বিরাগভাজন হয়ে আমরা এই কথাগুলো বলছি না। আমরা বলছি যে কাজটি করা হয়েছে এই কাজটি অন্যায়। আপনি একজন নারীকে এইভাবে আটকে রাখতে পারেন না। একজন ফাঁসির আসামি, তাকে ফাঁসির কাছে তোলার আগে তার শারীরিক পরীক্ষা করা হয় তিনি সুস্থ আছেন কিনা। তিনি যদি সুস্থ না থাকেন তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। একজন নারীকে টিকা দিয়েছিল, একজন নারীকে আপনি ফ্লোরে ফেলে রাখছেন কোথায়? সচিবালয়, যেখান থেকে সারা দেশে আপনি বিবৃতি পাঠাবেন প্রশাসনকে জনবান্ধব হওয়ার জন্য। সেখানে মন্ত্রীরা ছিলেন না। 5 ঘন্টা ধরে সেখানে একজন সাংবাদিক
3 ঘন্টা ধরে অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছেন, এই খবরটি তারা জানতেন না? এই ধরনের মিনিমাম মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। আমরা এই জায়গাটায় একজন অসুস্থ মানুষকে আপনি হাসপাতালে পাঠালেন না, আপনি অ্যাম্বুলেন্সে করে হাজতে পাঠালেন। আক্রোশের জায়গাটা দেখেন। আবার তাকে জামিনের রিমান্ডের জন্য কাক ঢাকা ভরে কেউ ঘুম থেকে উঠলো না, আপনি তাকে কোর্টে পাঠিয়ে 5 দিন জামিন চাইলেন, অর্থাৎ রিমান্ড চাইলেন। তার প্রতি আপনার আক্রোশের জায়গাটা মারাত্মক। ডক্টর শামীম রেজা, ইশতিয়াক রেজা এবং শরীফুজ্জামান দুজনের কথাই যে সাংবাদিকের প্রতি যে আক্রোশের বিষয়টা, তার কারণ রোজিনা বেশ কয়েকটা রিপোর্ট করেছে ধারাবাহিকভাবে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতির যে চিত্র তিনি তুলে ধরেছেন, এবং সেই দুর্নীতির স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো রিজয়েন্ডারও দিতে পারে নাই যে দুর্নীতি হয়নি, এরকম কিছু তারা বলতে পারেনি। তার মানে আক্রোশের শিকার এটা বলা হচ্ছে। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দক্ষতা এবং যে এই যে দুর্নীতি, এটা নিয়ে আপনার অবজারভেশন কি? আমরা তো ধারাবাহিকভাবে সাংবাদিকরা তাদের পর্যবেক্ষণের কথা বলছেন। আপনি যদি পাশের দেশে যান, পাশের দেশে এই যে এখন যে মহামারীর যে অবস্থা আছে, আপনি প্রতিদিন আলাপ করছেন না সেটা নিয়ে? অক্সিজেনের সরবরাহ নিয়ে কি আপনি মন্ত্রণালয়কে আপনি দোষারোপ করছেন না? তারা যে যথেষ্ট সরবরাহ দিতে পারছেন আপনি দোষারোপ করছেন না? আপনি রাজনীতিকে দোষারোপ করছেন না? তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বৈজ্ঞানিক কর্মকর্তা পদত্যাগ করেছেন যে সরকারের সঙ্গে তার মতের মিল হচ্ছিল না দেখে, হয়তো অনেক সংবাদের ভিড়ে আমাদের চোখে নাও পড়তে পারে। আপনি হাজার হাজার সংবাদ, ভারতের পুরো রাজ্য জুড়ে, একটা দুটা রাজ্য না, তারা কিন্তু সংবাদ করছে, তারা মন্ত্রণালয় নিয়ে কথা বলছে, রাজ্য সরকার নিয়ে কথা বলছে, কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তারা কথা বলছে। অর্থাৎ সরকার প্রশাসন কাউকে তারা ছাড় দিচ্ছে না, এবং সেটা কার জন্য করছে? সেটা তো জনস্বার্থে করছে। আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা যদি আমি উল্টা দিক থেকে উত্তর দিই, যে আমাদের সম্ভবত সরকারি প্রশাসনে যারা থাকছেন তাদের ওরিয়েন্টেশন নতুন করে চিন্তা করা উচিত। যাদেরকে আমরা সেখানে পাঠাচ্ছি সে ওরিয়েন্টেশনে কি দেওয়া হয়? সে ওরিয়েন্টেশনটা কি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট পড়ানো হয়, নাকি সেখানে পড়ানো যে মানবাধিকার কি, একটা আধুনিক সমাজ কি, আধুনিক রাষ্ট্র কি, সেখানে ব্যুরোক্রেসির ভূমিকা কি হবে, আমলাতন্ত্র কিভাবে কাজ করবে, সেগুলো ওরিয়েন্টেশনে আছে কিনা? এই প্রশ্ন এতদিন আমরা তুলিনি, কারণ যে যার সীমার মধ্যে থাকেন, যে যার প্রশিক্ষণের ব্যবস্থা থাকেন। কিন্তু এই কথাতে নতুন করে তুলতে হচ্ছে যে আপনি কি এই ধরনের মানধাত্য আমলের আইনটা মুখস্থ করেন, নাকি সেখানে অন্যান্য বিষয়গুলো সেখানে পড়েন? তাহলে আপনি উত্তরটা পাবেন যে আধুনিক রাষ্ট্রের বিষয়টাই হলো সাংবাদিকতা অনুসন্ধান করবেন, এবং আপনার কাজ হলো তার যদি আপনার কোনো বিবৃতি থাকে আপনি সেটা বিবৃতি দেবেন, কিংবা প্রয়োজনে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমার কাছে যেটা মনে হয় আকাশ, সম্ভবত সরকারের এই যে একটা পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে কারোর মগজে এটা ঢুকেছে যে আমরাই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবং আমি বলছি না যে সবার মধ্যে ঢুকেছে, এবং তারা সম্ভবত একটা বিশ্বাস নিজেদের মধ্যে তৈরি করেছেন যে আমরাই সবচেয়ে বেশি সমর্থন যোগাই সরকারকে, আমরাই সবচেয়ে বেশি সাহায্য করি সরকারকে, আমরা যদি না থাকি তাহলে সম্ভবত সরকারের এই বিধিবিধান চলবে না। অতএব সাংবাদিক যে কাজ করছেন, অপর জনগণ যে কাজ করছেন, অন্য আপনি আমি যে ভূমিকাটা রাখছি সেই ভূমিকাটা সেখানে কম গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হচ্ছে। তো এখন যখন এই শক্তি এবং সেই ধারণা আপনার মধ্যে তৈরি হয়, তখন আপনি কি কাজ করবেন? আপনি ধরাকে সরাজ্ঞান করবেন। এবং এখানে যদি আমরা ধরে নিই যে অল্প কয়েকজনের কারণেই ঘটনা ঘটেছে, তাহলে পুরনো আলোচনা চলে আসবে। যদি ইশতিয়াক ভাই বলেছিলেন তারা একটা তদন্ত কমিটি গঠন করেছেন, তাহলে আমরা দেখতে চাই যে সেই তদন্ত কমিটির কি ফল তারা পেয়েছেন। আমি অন্য সময় হলে জানতে চাইতাম না, কারণ এটা দাপ্তরিক ব্যাপার, কিন্তু যেহেতু জনস্বার্থে, তাহলে আমার একটা জানার অধিকার জন্মেছে যে তারা কি পেলেন, এটা কি কয়জনের, নাকি এটা সবার মতামত প্রতিফলিত হচ্ছে। এবং একই সঙ্গে ওই কথাটা আমি একটু যোগ করে দিই যে আমাদের মানবাধিকার কমিশনের একটা, আমি মনে করি যে একটা তদন্ত প্রয়োজন, এবং সাংবাদিকদের মধ্যে থেকে যদি আমাদের সংগঠনগুলো একমত হয়, ইশতিয়াক ভাই ওখানে আছেন, তাহলে তাদের দিক থেকে আমি মনে করি যে একটা উন্মুক্ত রিপোর্ট আমাদের পাওয়ার একটা আগ্রহ থাকলো, যে না আমরাও একটা তদন্ত করেছি এবং আমরা এই জিনিসটা সেখানে পেয়েছি। তাহলে আমার মনে হয় যে আপনার উত্তরটা দেওয়া যাবে যে আমার কাজ তদন্ত, আমার কাজে অনুসন্ধান করা, আমার কাজ জনস্বার্থে জনগণকে জানানো। আপনি কিভাবে রেসপন্ড করবেন সেটা কতখানি গণতান্ত্রিক এবং সেটা কতখানি অ্যামিকেবলি হচ্ছে, সেই জায়গাটা একটা ঘাটতি লক্ষ্য করছি। ইশতিয়াক রেজা, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনা করলাম, সাংবাদিকের অধিকার নিয়ে কথা বললাম, কিন্তু এই রোজিনা যখন গ্রেপ্তার হয়েছেন তখন কিন্তু গণমাধ্যম নিয়ে অনেক আলোচনা হয়েছে। গণমাধ্যম আসলে কতটা গণমাধ্যম মানুষের কথা কতটা বলতে পারছে বা পারছে কিনা, বা কোথায় বাধা, সেটা নিয়ে কিন্তু এখন নতুন করে আলোচনা এসেছে। আপনার কাছে আমি জানতে চাই যে গণমাধ্যম এখন কতটা গণমাধ্যম কিন্তু নিজেই নিজের সমালোচনা করছে। আপনি দেখবেন গণমাধ্যমের কর্মীরা ফেসবুকে নানা ধরনের পোস্ট দিচ্ছে, ইউটিউবে নানা ধরনের কথা বলছে। গণমাধ্যম কিন্তু নিজের স্ক্রিনিংটা নিজে করছে, কারণ সে বুঝতে পারছে তার যে ভূমিকা রাখবার কথা
সে সেটা যথাযথ রাখতে পারছে না। গণমাধ্যম কর্মীদের একটা লড়াই আছে, কিন্তু এই লড়াই নিজের সাথে, নিজের প্রতিষ্ঠানের সাথে, নিজের প্রতিষ্ঠানের মালিকানার সাথে, তার ইউনিয়নের সাথে এবং একই সাথে বাইরের শক্তির সাথে, বুদ্ধিজীবীদের সাথে, কর্পোরেটের সাথে, রাজনীতির সাথে, আমলাতন্ত্রের সাথে। সুতরাং এই লড়াইটা কিন্তু নিরন্তর একটা লড়াইয়ের ভিতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমের বেশ কিছু বড়, আমি যদি ল্যান্ডস্কেপটা দেখি, বড় পরিবর্তন ঘটে গেছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা আমাদের হয়েছে সেটা হলো রাজনৈতিকভাবে আমাদের বিভাজনটা, এবং এটি কিন্তু রাষ্ট্রীয় স্পন্সরে হয়েছে। 1991-90-তে আমরা স্বৈরাচারকে বিদায় করলাম, তখন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলনও হয়েছে, কিন্তু সাংবাদিকরা 6 দিন পত্রিকা প্রকাশ করেনি। তখন কিন্তু টেলিভিশন এবং রেডিও সরকারের অধীনে, বেসরকারি ক্ষেত্রে কোনো টেলিভিশন ছিল না, কিন্তু সাংবাদিকরা 6 দিন জাতিকে কোনো পত্রিকা উপহার দেয়নি এবং একটা পর্যায়ে স্বৈরাচার বিদায় নিয়েছে। এই যে ইস্পাত কঠিন দৃঢ়তা এবং মানুষের সাথে থাকার এবং যে তাদের যে চেতনা, সেটি কিন্তু প্রথম হোঁচট খায় যখন গণতান্ত্রিক শাসনামল আসলো। 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করেছে, 93 সালে তারা সাংবাদিক ইউনিয়নটাকে ভেঙে দিয়েছে রাজনৈতিকভাবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নে বিএনপিপন্থী সাংবাদিক গ্রুপ পরাজিত হওয়ার পর তারা এটিকে রাখতে চায় না, তারা এটিকে ভেঙে দিয়েছে। সবচেয়ে বড় যে ক্ষতিটা আরও করেছে তারা, সেটা হলো পরবর্তীতে 1973 সালে একটি আইন হয়েছিল, নিউজ পেপার এমপ্লয়ি সার্ভিসেস কন্ডিশনস অ্যাক্ট, যেটির মূল তখন একটি মাধ্যম ছিল, সেটা হলো পত্রিকা। সাংবাদিকের মর্যাদা, সাংবাদিকের বেতন কাঠামো এবং একই সাথে সাংবাদিকের নীতি নৈতিকতা এবং তার সাংবাদিকতা সমাজে কী ভূমিকা রাখবে, পুরাটা কিন্তু আইনের মধ্যে নির্ধারিত ছিল। সেটি 2006 সালে বাতিল করে দেওয়া হয় বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার আগে। ফলে আজকে বাংলাদেশে সেই অর্থে কোনো আইন ছাড়াই কিন্তু সাংবাদিকতা চলছে। লেবার লর অধীনে সাংবাদিকের একটা ওয়েজ বোর্ড পায়, কিন্তু অন্য কোনো সাংবাদিকের মর্যাদা, সাংবাদিকতা সমাজে কী ভূমিকা রাখছে, সমাজের কি পাওনা সাংবাদিকের কাছে, সব কিছু শেষ হয়ে গেছে, যেটা আগের আইনের ছিল। আমরা দেখলাম যে এটা একটা সবচেয়ে বড় আঘাত আসলো সাংবাদিকতার উপরে। একাধিকবার প্রতিশ্রুতি দেওয়ার পরও এই সরকার কিন্তু আইনটা করলো না। কিন্তু 2018 সালে নির্বাচনের আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, গণমাধ্যম কর্মী আইন দুটি পাশ হলো, কর্মী আইন পাশ হলো, সড়ক পরিবহন আইন পাশ হলো। গণমাধ্যম কর্মী আইনটি আমরা যেটা সবাই মিলে ড্রাফট করে দিয়েছি, সেটি মন্ত্রণালয় ক্যাবিনেট মিটিংয়ে পাশ হওয়ার পরও আজ পর্যন্ত আলোর মুখ দেখে নাই। ফলে এই মুহূর্তে আপনি যে টেলিভিশনে কাজ করছেন, আপনি কিন্তু সাংবাদিক না, আসলে আপনি একজন কর্মচারী একটি প্রতিষ্ঠানের কেবল। আমরা এই গণমাধ্যম কর্মী আইনের মধ্যে সুস্পষ্টভাবে বলা হচ্ছে সাংবাদিকের ভূমিকা কি, মিডিয়া হাউসের ভূমিকা কি, সাংবাদিকতা জাতির জন্য কি করবে এবং সাংবাদিকরা কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে, রাষ্ট্র থেকে কী ধরনের সুরক্ষা পাবে, সমাজ থেকে কী পাবে, সে রাষ্ট্রকে কি দিবে। সুতরাং আজকে যে আইনবিহীন অবস্থার মধ্যে আপনি আছেন, আমি তো মনে করি এই আইনের দাবিটা কিন্তু আজকে আবার উঠেছে, কিন্তু আবার নতুন করে সেটা জোরালো হওয়া দরকার। আমরা চাই, অনেকে সাংবাদিক সুরক্ষা আইন চাচ্ছে, আমি মনে করি সুরক্ষা আইনও প্রয়োজন, কিন্তু সবার আগে প্রয়োজন গণমাধ্যম কর্মী আইনটি আপনি করেন। অন্য কোনো দেশে এই অবস্থা নেই, বাংলাদেশে এই যে একটা আইনবিহীন অবস্থা বিরাজ করছে সাংবাদিকতার বিকাশের জন্য এবং একই সাথে জনগণের অধিকার, মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, এইটির কিন্তু বিকল্প নাই। আমাদের অন্য সমালোচনা যদি আমি করি, আমাদের দিক থেকে সমালোচনা হলো আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, পারি না, এটা নিয়ে আপনার কাছে বিভাজিত হই, আমাদের গণমাধ্যম প্রাতিষ্ঠানিকও না, সেটাও এইটা নিয়ে আপনার কাছে আলাদা করে প্রশ্ন করবো যে আমরা কিভাবে আসলে এই বিভাজন থেকে মুক্ত হতে পারি বা আদৌ পারবো কিনা। শরীফুজ্জামান শরীফ, যেটা প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, একই প্রশ্ন আপনার কাছে, গণমাধ্যম এখন কতটা গণমাধ্যম? একটা গুরুত্বপূর্ণ সেক্টর মানুষের কণ্ঠস্বর তুলে নিয়ে আসে। বাংলাদেশে অন্যান্য সেক্টরগুলো নানাভাবে বিতর্কিত হয়েছে, পেশাজীবী সংগঠনগুলো বিতর্কিত হয়েছে, এবং 90 সালের পরে রেজা ভাই বললেন তারা ওই সময়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা সর্বনাশটা করেছি কিন্তু অনেকগুলো জায়গায়, আত্মসমালোচনার জায়গা 90 সালের পরে। আমাদের চিকিৎসকদের যে সংগঠনটি ছিল বিএমএ, 90 সালের পরে আমরা কিন্তু ভেঙে দিলাম সেটাকে, দলের সাইনবোর্ড লাগিয়ে দিলাম। অর্থাৎ এর ভেতর থেকে অতিরিক্ত পলিটিসাইজ করতে গিয়ে আমরা এই প্রতিষ্ঠানগুলোর যে বেসিক রোলটা, সেই রোলটা আর সেখানে থাকলো না। কিন্তু এই সময়কালে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে সৎ সাংবাদিকতার প্রতি মানুষের শ্রদ্ধা যেমন আছে, অসৎদের প্রতি যেমন ঘৃণা আছে, সৎ সাংবাদিকতার প্রতি মানুষের আকর্ষণ, আগ্রহ এবং সমর্থন। আমি তো মনে করি যে এই যে রোজিনার মুক্তির ক্ষেত্রে সারা দেশের সাংবাদিকরা যতটুকু রোল প্লে করেছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষ তারা যেভাবে সমর্থন দিয়েছে, এটিকে অন্যায় মনে করেছে, এটি যারা সৎ সাংবাদিকতা করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, নিশ্চয়ই এটি উপলব্ধি করবেন। আবার যারা দলবাজি করেন,
যারা রাজনৈতিক নেতা হওয়ার কাজটি এখানে বসে সারতে চান, যারা সদরঘাটে বসে অথবা কমলাপুরে বসে সরকারের ক্যাডার হিসাবে দায়িত্ব পালন না করে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে সরকারের ক্যাডারের দায়িত্ব পালন করেন, তিনিও বুঝতে পেরেছেন মানুষের ঘৃণার পারদটা কত উঁচু ওঠে। আমাদের প্রত্যাশার জায়গা, স্বপ্নের জায়গাও আছে। এই রোজিনার কথা আমরা বলছি, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ধরে আমরা যে বিদেশি নাগরিকদের সম্মাননা দিয়েছিলাম, ক্রেস্ট দিয়েছিলাম, তখন একটি রিপোর্ট হয়েছিল ক্রেস্টে সোনার বদলে পিতল দেওয়া হয়েছিল। এই রোজিনা কিন্তু সেই রিপোর্টটি করেছিল। সুতরাং রোজিনার প্রতি আক্রোশের জায়গাটা কিন্তু নতুন না। দ্বিতীয় জায়গাটা, আপনি পলিটিক্যাল একটা দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আজকে প্রশাসনের প্রতি আপনার এতটা নির্ভরশীল হয়ে পড়েছেন এবং একটি সেক্টরকে যখন উপলব্ধি করার সুযোগ করে দেন যে আমি ছাড়া তুমি চলতে পারবে না, তখন সে কিন্তু নানাভাবে আপনাকে আটকে ধরার চেষ্টা করে। গণমাধ্যমের যে লিডারশিপ আছে, আমি এখনও তাদের কাছে অনুরোধ করতে চাই যে রাজনীতি আপনি অবশ্যই করবেন, রাজনৈতিক বিশ্বাস থাকাটা অপরাধের কিছু না, কিন্তু সেটিকে সামনে রেখে আপনি যখন পলিটিক্যাল এজেন্ডা সামনে নিয়ে আসেন, আপনি যখন একটি পক্ষভুক্ত হয়ে যান, সেটি আপনার জন্য, আপনার পেশার জন্য অবমাননা। এবং এবার মানুষের প্রত্যাশার থেকে আপনি বুঝতে পেরেছেন মানুষ নিরপেক্ষ, দল নিরপেক্ষ গণমাধ্যম এবং সাংবাদিকতা পছন্দ করে। অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা। এই যে দল নিরপেক্ষ সাংবাদিকতার কথা বলা হচ্ছে বা গণমাধ্যম হয়ে ওঠা, বা এখন গণমাধ্যম যে ততটা গণমাধ্যম নয়, স্বদেশ থেকে যা বলেছেন যে গণমাধ্যমের যারা কর্মী তারা নিজেরাই নিজেদেরকে করছে, কারেকশন করার চেষ্টা করছে বা নিজেরাই সমালোচনা করছে। এখানে যদি আপনি একটু দেখেন যে আমাদের একটা মেইন স্ট্রিম মিডিয়া আমরা বলছি, সোশ্যাল মিডিয়ার কথা বলছি, রোজিনার ক্ষেত্রে যে আন্দোলন হয়েছে সেখানে আমরা দেখেছি যে মেইন স্ট্রিম যেমন ভূমিকা রেখেছে, সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাধারণভাবে দেখা যাচ্ছে যে অনেক সাধারণ মানুষ তারা অনেক প্রতিবাদ করেছে, লেখালেখি করেছে, আবার সাধারণ মানুষ অনেক মেইন স্ট্রিম মিডিয়ার থেকে অনেক সময় সোশ্যাল মিডিয়াকেও অনেক সময় বেশি বিশ্বাস করছে। এই যে গণমাধ্যমের যে সামগ্রিক অবস্থা, মিডিয়া বা গণযোগাযোগ বা সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে বা একজন গণমাধ্যমের এক্সপার্ট হিসেবে কি বলবেন? আমি কয়েকটা স্তরে দেখি। একটা হলো যে দেখুন, আইন আমরা মাঝে মধ্যে চাই, বাধ্য হয়ে চাই, কিন্তু আইন যত কম হয়, নীতিমালা যত কম হয় ততই ভালো। আপনি চলবেন একটা কোড অফ কন্ডাক্টের ভিত্তিতে, আপনি চলবেন একটা কনভেনশনের ভিত্তিতে। আপনি যে সমস্ত রাষ্ট্রের উদাহরণ দেন, ধরুন আমাদের সঙ্গে যুক্তরাজ্যের উদাহরণ বেশি মেলে, সেটা ঐতিহাসিক কারণে। যুক্তরাজ্যে তো অধিকাংশ জিনিস লিখিতই না, কিন্তু সে এমনভাবে তার ঐতিহ্য তৈরি করেছে যে সে ঐতিহ্যের ভিত্তিতে সরকার কখনো হস্তক্ষেপ করে না, প্রশাসন কখনো সাংবাদিকতা হস্তক্ষেপ করে না, এবং শেষ পর্যন্ত সাংবাদিকতাকে রক্ষা করবার জন্য সংবিধানে যেটুকু লিখিত আছে, সহজ যতটুকু লিখিত আইন আছে, প্রত্যেকটা ব্যবহার করা হয় যেন জনস্বার্থ সবার উপরে থাকে, এবং এইভাবেই তারা ভিত্তিটা তৈরি করে মীমাংসা। আমাদের এখানে এক প্রয়োজন পড়েছে যে সাংবাদিকের পরিচয়টা আগে নির্মাণ করা। দেখুন, সবাই সাংবাদিক হতে পারে, প্রযুক্তির যুগে আপনি কাউকে না করতে পারবেন না, কিন্তু সিটিজেন জার্নালিজম আর আপনার মূলধারার সাংবাদিকতাকে আপনি এক হিসাবে দেখবেন কিনা। আপনি একটু আগেই বলেছেন যে আমাদের রিফাত হত্যা মামলার মতো এরকম গুরুত্বপূর্ণ জিনিস আপনি সামাজিক মাধ্যম থেকে নিয়েছেন, আরও অনেক, রাজন বলেন, এটা বলেন, শিশু নির্যাতন থেকে শুরু করে অনেকগুলো চাঞ্চল্যকর মামলা যদি সামাজিক মাধ্যমে না আসতো, আলোচনা না আসতো, আপনার আমার পর্যন্ত মূলধারার গণমাধ্যমে আসতো না। সেটা সহায়ক ভূমিকা পালন করেছে। কিন্তু একই সঙ্গে আপনার মনে রাখতে হবে যে পুরো দেশে প্রত্যেকেই কি সাংবাদিক বা সকলেই কি সাংবাদিক, সেটা কি সম্ভব কোনো অবস্থাতে? আপনার তার তো একটা মানদণ্ড আছে, তার একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে, তার একটা অ্যাক্রেডিটেশনের প্রয়োজন আছে। এই জায়গাতে চলে আসে যে আমাদের যে সাংবাদিক সংগঠনগুলো, তারা যদি একটু এক হতেন এবং তারা যদি এই জায়গায় একাট্টা হতেন যে না দেখেন আমাদের একটা প্রশিক্ষণ লাগবে, এই প্রশিক্ষণ মানে ডিগ্রি নেওয়া অর্থে বলা হচ্ছে না, এই প্রশিক্ষণ মানে আপনার হালনাগাদ থাকা। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার স্থানীয় সাংবাদিককে কে প্রশিক্ষণ দেয়, কতটুকু সে ইকুইপ, কতটুকু আপনি তাকে এই মানদণ্ডগুলো শেখাচ্ছেন, কতটুকু আপনি তাকে প্রশাসনের সঙ্গে কিভাবে ওঠা বসা করতে হবে এই সম্পর্কে আপনি ধারণা দিচ্ছেন, কতটুকু তার জনস্বার্থ সম্পর্কে আপনি তাকে ধারণা দিচ্ছেন। অতএব দিনের শেষে সিটিজেন জার্নালিজম প্রযুক্তির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে, হয়তো আপনার আমার নিয়ন্ত্রণেরও বাইরে, আপনি আমি আলোচনা করে শেষ করতে পারবো না, কিন্তু মূলধারার যে গণমাধ্যম সেখানে যারা কাজ করছেন তাদের একটা পরিচয় স্পষ্ট হওয়া উচিত। এবং একই সঙ্গে আপনি আমি চাইলে মালিকানার ধরন পাল্টাতে পারছি না, কিন্তু যদি সংগঠনগুলো এক থাকে, যদি আমাদের লক্ষ্যে যদি আমরা এক থাকি, তাহলে আপনার স্বার্থটা যদি আমি দেখতে পারি, আপনাকে তো আমাকে আগে রাখতে হবে। এটা কি চাকরি, এটা কি একটা সোশ্যাল কন্ট্রিবিউশন, নাকি কি হিসাবে এটাকে দেখব? আপনার যদি চাকরির নিশ্চয়তা না থাকে, আপনার যদি সেই সুরক্ষা না থাকে,
আপনার যদি সামাজিক গ্রহণযোগ্যতা আমি তৈরি না করতে পারি, এখনো যদি আমলাতন্ত্র এই দৃষ্টিতে আপনাকে দেখে, তাহলে তো আপনি সমাধানে যেতে পারবেন না। কিন্তু তার শেষ কথাটা আমি বলবো যে আপনার কোয়ালিটি আপনাকে এনশিওর করতে হবে। আপনি যদি কোয়ালিটি জার্নালিজম তৈরি না করতে পারেন, তাহলে আপনাকে কেউ কিন্তু বিশ্বাস করবে না। আর কোয়ালিটি জার্নালিজমের ভিত্তি হচ্ছে আজকের দিনে অনুসন্ধানী সাংবাদিকতা। এমনি তথ্য তো আপনি না দিলেও আমি পেতে পারি, যে কোনো মাধ্যম থেকে আমি পেতে পারি। সেই জায়গাটা আমি মনে করি যে কেবল আইন দিয়ে হবে না, আপনি ওই সামাজিক পরিবর্তন এবং ওই রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা সেখানে নিশ্চিত করতে হবে। স্বদেশ থেকে যে আমি রাজনৈতিক বিভাজন যে সাংবাদিকদের সেটা নিয়ে বলছিলেন, এটা দীর্ঘদিন ধরে অনেক আলোচনা হয়েছে, সাংবাদিকরা নিজেরাও আলোচনা করেছে, কিন্তু এই বিভাজনটাকে তো আসলে ইয়ে করা যায়নি, মানে এক জায়গায় আনা যায়নি, এক প্ল্যাটফর্মে আনা যায়নি। আনার অনেকগুলো সুযোগ ছিল, কিন্তু সাগরণী হত্যাকাণ্ডের সময় আমরা দেখেছি এক প্ল্যাটফর্মে এসছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এখন যেটা সবাই বাস্তবতা বলে, যে বাস্তবতা এমন জায়গায় পৌঁছেছে আসলে আর ঐক্যবদ্ধ হবে না, কিন্তু ইস্যু ভিত্তিক ঐক্য হতে পারে। সাংবাদিকতার মান মর্যাদা, সাংবাদিকের অধিকার, হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশ, এসব ইস্যু নিয়ে হয়তো সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমরা হয়তো ভুলে গেছি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে গণমাধ্যমকে, কিন্তু বাকি এটি কিন্তু অনানুষ্ঠানিক। কিন্তু আনুষ্ঠানিক যে তিনটি স্তম্ভ, আইনসভা, বিচার বিভাগ এবং এক্সিকিউটিভ, তারা কতটা ফাংশন করছে সেই প্রশ্ন কিন্তু করছি না। তারা কতটা মানে ঠিক জায়গায় ফাংশন করছে, ওই জায়গায় যদি এফেক্টেড হয়, সমাজের অন্য স্তরে কিন্তু মানে অন্য স্তরে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। যেটা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিংবা ধরেন রাজনৈতিক কর্মী, কিংবা সমাজের সুশীল সমাজ, কিংবা আইনজীবী ইত্যাদি, কোথাও কি আপনি দেখতে পাচ্ছেন কোনো একটা স্তরে কোনো একটা রাইট ফাংশনিং হচ্ছে কোথাও? ফলে এই সমাজ থেকে বিচ্ছিন্ন নয় কিন্তু সাংবাদিকরা, গণমাধ্যমে বিচ্ছিন্ন নয়, পুরো সমাজের মধ্যে বিচরণ করেই কিন্তু তাকে কাজ করতে হচ্ছে। কিন্তু প্রত্যাশার জায়গাটা সাংবাদিকের কাছে বেশি, সেই কারণে প্রত্যাশার চাপেও কিন্তু সে অনেক সময় ভেঙে পড়ার একটা অবস্থা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভক্ত হলো না, আইনজীবী সমিতি বিভক্ত হলো না, কিন্তু সাংবাদিকরা বিভক্ত হলো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভক্ত তো আছে না, এখন ওদের সমিতি একটাই, কিন্তু সমিতি, কিন্তু সেখানে নীল সাদা এগুলো তো আছে, দলাল আছে, বর্ণ আছে, কিন্তু ওদের সমিতি একটা। আমাদের তো একদম আমাদের ইউনিয়নই দুটি হয়ে গেছে, দুটি আলাদা রেজিস্ট্রেশন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কিন্তু একটাই, বিএমএ কিন্তু একটাই, যদিও সচিব এবং দেবের আলাদা দুটি সংগঠন আছে। তার অর্থ হলো আমরা ভেঙে পড়েছি বেশি। এর কারণ হলো রাজনীতি অনেক বেশি ছুঁয়েছে আমাদেরকে, এবং একই সাথে গণমাধ্যমের সবচেয়ে বড় দুর্বলতা গত 50 বছরে আমি বলবো, এত বড় একটা সময় পাওয়ার পরে গণমাধ্যম প্রাতিষ্ঠানিক হতে পারেনি, এখনো সংগঠন রয়ে গেছে একটা হাউস। আমাদের প্রাতিষ্ঠানিকতার এই চর্চাটা করতে হবে। গণমাধ্যমে বড় পুঁজির প্রবেশ ঘটেছে, গণমাধ্যমের কর্মীদের হয়তো কারো কারো বেতন, সুযোগ ইত্যাদি বেড়েছে ঠিকই, কিন্তু আমরা হয়ে গেছি এক একজন কর্পোরেট এডিটোরিয়াল ম্যানেজার, কিংবা আমরা হয়তো হয়ে গেছি কর্পোরেট এক্সিকিউটিভ, আমরা যতটা না সাংবাদিক রয়েছে। এই জায়গাটার জন্য আমি মনে করি আবারও সেই কথায় ফিরবো, আমাদের আইনটা প্রয়োজন। আমি জানি না, একদম সময় খুবই কম, 1 মিনিট করে আছে, যদি কেউ কোনো যোগ করতে চান। আমি একটু যুক্ত করি। এই যে বিভাজনটা, এটা কিন্তু ন্যাশনাল লেভেলেই শুধু না, আপনি যদি থানা শহরে যান, জেলা শহরে যান, প্রত্যেকটি জায়গায় কিন্তু মিনিমাম 2টো প্রেস ক্লাব। এবং এটা শুধু পলিটিক্যাল আইডিওলজির কারণে তাদের মধ্যে বিভাজন তা না, নানা রকমের আর্থিক স্বার্থ এটার মধ্যে যুক্ত আছে। সুতরাং আমরা শুধুমাত্র পলিটিক্সকে দায়ী করব না, আমরা এর সঙ্গে আরো কতগুলো জায়গায় পুরো সমাজকে দায়ী করব। এবং সমাজ যে বিভাজিত, তার একটা রিফ্লেকশন আমরা মিডিয়াতে দেখছি, কারণ তাদের দিকে আমরা নজরটা বেশি দিই। শেষ কথা হচ্ছে, রোজিনার নামে যে মামলাটি রয়েছে, সেই মামলাটি প্রত্যাহার হোক, সাংবাদিকরা তাদের স্বাধীন কাজ করার সুযোগ পাক, এবং তার উপরে যারা নির্যাতন করেছে, সরকারের কাছে দাবি হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ অন্যান্য যে ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা যায়, সরকার নিজেই বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করুক। আমারও শেষ প্রত্যাশা সেটা, যে মামলা নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা প্রত্যাহার করলেই আমরা সবচেয়ে খুশি হব এবং স্বস্তি পাবো। আর একটা বিষয় হলো যে আমলাতন্ত্র বা সাংবাদিকতা বা সবকিছু নিয়ে যে আলোচনাগুলো আমরা করছি, সেটাকে খুব ইতিবাচকভাবে নিতে হবে। এটা একেবারে না যে সামগ্রিকভাবে আমরা ঢালাওভাবে কারোর বিরুদ্ধে আলোচনা করছি, কিন্তু যে ক্র্যাকসগুলো তৈরি হয়েছে, সেই ক্র্যাকসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যে ঘটনা ঘটেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেটাকে ঘিরে আমি মনে করি যে প্রশাসনের নিজেদের অনেক আলাপ আলোচনা প্রয়োজন, আভ্যন্তরীণভাবে যে কেন ঘটনাটা ঘটলো। একই রকম ভাবে আমাদের সাংবাদিক তারাও চিন্তা করবেন। দেখেন, এই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি যে দুই পক্ষের একটা বড় ভূমিকা আছে, এবং এইটা উন্নয়ন হলেই এই ঘটনাগুলো আর কখনো আসবে না, এই সমস্ত
পুরনো অপ্রয়োজনীয় আইনগুলো নিয়েও আমাদের যথেষ্ট পরিমাণে মাথা ঘামাতে হবে না বলে জি, অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা, অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।